দেখো, আজকে আমরা ক্লাস 10-এর প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায়টি সম্পর্কে জানব। তো এই অধ্যায়ের মধ্যে তিনটি প্রধান অংশ আছে। একটি হলো নদীর কাজ ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ, তারপর হিমবাহের কাজ ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ, এবং তারপর বায়ুর কাজ ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ। তো তার মধ্যে আমরা আজকে নদীর কাজ ও তার ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে জানব। এবার এই নদীর কাজ ও তার ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে জানার আগে আমাদেরকে বেশ কিছু নদী সম্পর্কিত পরিভাষা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সেগুলো আমরা একটা একটা করে দেখব। প্রথমে আমরা দেখব নদী কাকে বলে। প্রথমে আমরা কি দেখব, যে নদী কাকে বলে। দেখো, যদি কোনো একটা এরকম উঁচু ঢালু জায়গা হয়, একটা উঁচু ঢালু জায়গা হয় এবং কোনোভাবে এই ঢালের মাথায় যদি জল পড়ে, তাহলে সেই জলটা এই যে ভূমির ঢাল, সেই ভূমির ঢাল বেয়ে গড়িয়ে আসবে। এদিকেও সেম ভাবে এই ভূমির ঢাল বেয়ে এই জলটা গড়িয়ে আসবে। তো নদীও ঠিক এইভাবেই সৃষ্টি হয়। আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে ক্লাস 9-এ বলো বা আরো নিচু ক্লাসে বলো, আমরা কি দেখেছি, যে আমাদের ভূমিরূপ প্রধানত তিন প্রকার হয়। ভূমিরূপ প্রধানত তিন প্রকার হয়। একটা হলো পর্বত, এরপর কি থাকে, মালভূমি, এবং তারপর হয় সমভূমি। তো ধরো, পর্বতের মাথায় যদি পর্বতটা খুব উঁচু হয়, তাহলে পর্বতের মাথায় এইভাবে জল জমে, বরফ জমে থাকবে। পর্বত যদি খুব উঁচু হয়, তাহলে পর্বতের মাথায় কি জমে থাকবে? বরফ জমে থাকবে। অথবা পর্বত যদি সেরকম উঁচু নাও হয়, তাহলেও কি হয়, সাধারণত পর্বতের মাথায় আমরা কি জানি, শৈলক্ষে বৃষ্টি হতে দেখি আমরা। তো এইভাবে ধরো পর্বতের মাথায় মেঘ জমে আছে, তো সেখান থেকে বৃষ্টি হলো কোনো কারণে। তো যেহেতু এই দিকে এইভাবে ভূমির ঢাল আছে, তো এই জল কি হবে, এইভাবে ভূমির ঢাল বেয়ে গড়িয়ে আসবে। সেটা বৃষ্টির জল গড়িয়ে আসতে পারে, অথবা অথবা এই বরফ গলা, এই বরফটা যে আছে, এই বরফটা গলে জল আসতে পারে নিচের দিকে গড়িয়ে। তো এখানে কি দেখা যাচ্ছে না, একটা জলের ধারা, একটা জলের ধারা ভূমির ঢাল বেয়ে গড়িয়ে আসছে, এটাকেই নদী বলা হয়। তো আমরা যদি বলি নদী কাকে বলে, তাহলে নদী হলো একটি প্রবাহমান জলের ধারা, যেটা ভূমির ঢাল অনুসারে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ওপর থেকে নিচের দিকে এইভাবে গড়িয়ে আসে এবং এসে কোনো একটা জায়গায় গিয়ে শেষ হয়। সেটা আমরা পরে দিচ্ছি। ওকে, নদী কি সেটা ক্লিয়ার। তো আমরা এই নদী সম্পর্কিত পরিভাষা জানতে গিয়ে আমাদের ভারতের যে প্রধান নদী গঙ্গা নদী, সেই নদীর সেই নদীর উদাহরণগুলো একটু একটু করে এখান থেকে দেখব। ঠিক আছে? তো এটা হলো প্রথমে আমাদের নদী কাকে বলে। এরপর আমরা জানবো নদীর উৎস কাকে বলে। দেখো, এই যে নদীটা যেখান থেকে সৃষ্টি হলো, এই বরফটা গলে সৃষ্টি হতে পারে, অথবা এখানে বৃষ্টির জল পড়ে সৃষ্টি হতে পারে। অর্থাৎ নদী যেখান থেকে সৃষ্টি হয় সেটাকে কি বলে? সেটাকে বলে নদীর উৎস। ওকে, এরপর এই নদীটা গিয়ে কোথাও একটা শেষ হবে। আচ্ছা, কোথায় কোথায় এই নদীটা গিয়ে শেষ হতে পারে? দেখো, প্রথমত কোনো একটা সমুদ্রে গিয়ে শেষ হতে পারে। ধরে নাও এটা সমুদ্র, এইখানে গিয়ে নদী শেষ হতে পারে। অথবা কোনো একটা নদী অন্য কোনো একটা বড় নদীতে গিয়ে শেষ হতে পারে। অথবা ধরো কোনো একটা হ্রদে গিয়ে শেষ হতে পারে। যে কোনো এরকম জায়গায় গিয়ে নদী শেষ হতে পারে। তো যেই জায়গায় গিয়ে নদীটা শেষ হলো, সেই জায়গাকে কি বলা হয়? সেই জায়গাকে বলা হয় নদীর নদীর মোহনা। ওকে, সরি, সেই জায়গাকে বলা হয় নদীর মোহনা। ওকে, এরপর আমরা জানবো যে নদী খাত কাকে বলে। দেখো, আচ্ছা, আমরা সবাই তো নদী কেউ না কেউ দেখেছি। যদি নদী নাও দেখে থাকি, তাহলে অন্তত খাল তো আমরা সবাই দেখেছি। তো তুমি কল্পনা করো যে একটা নদী থেকে যদি সব জল শুষে নেওয়া হয়, বা একটা খাল থেকে যদি সব জল শুষে নেওয়া হয়, তাহলে আমরা কি দেখতে পাবো? তো দেখতে পাবো এইরকম জাস্ট একটা খাত পড়ে আছে, এইরকম একটা খাত পড়ে আছে, ঠিক কিনা? তো এতদিন
নদীটা এই খাত দিয়েই বয়ে যাচ্ছিল, অর্থাৎ নদীর সমস্ত জল এই খাত দিয়েই বয়ে যাচ্ছিল। এটাকেই বলা হয় নদী খাত, আর কিছু নয়। নদী খাত কি? নদী খাত হলো নদী যে খাত দিয়ে বয়ে যায়। ওকে, এটাকে বলে নদী খাত। এবং এরপর আমরা জানবো নদী উপত্যকা কাকে বলে। দেখো, নদী উপত্যকা হচ্ছে দুদিকে দুটো উচ্চ ভূমি থাকলো, এবং সেই, ধরো এটা একটা পর্বত, এটা একটা পর্বত, বা এটা একটা উচ্চভূমি, এটা একটা উচ্চভূমি, দুদিকে দুটো উচ্চভূমির মাঝের যে নিম্ন অংশ, সেই নিম্ন অংশ দিয়ে কি হয় না নদী বয়ে আসে, এই অংশটাকে বলা হবে নদীর উপত্যকা। এবার ব্যাপার হচ্ছে নদী খাত আর নদী উপত্যকা বিষয়টা পরস্পর রিলেটেড। দেখো, নদী যেখান দিয়ে বয়ে আসছে এইখানেও তো অবশ্যই নদীর খাত আছে। এইখানে এই নদীটা তো কোনো না কোনো একটা খাত দিয়েই বয়ে আসছে এভাবে। তো আমরা বলতে পারি যে নদী উপত্যকারই একটি ছোট অংশ হলো নদী খাত। ঠিক আছে, তাহলে এটা কি? এটা হলো নদীর খাত। আর এইটা কি? এই পুরো অংশটা, মোটামুটি এই পুরো অংশটা, এদিকের উচ্চভূমি এদিকের উচ্চভূমি সমেত এই অংশটাকে আমরা কি বলি? নদী উপত্যকা। নদী উপত্যকা। ওকে, তাহলে আমরা জানলাম নদী খাত কাকে বলে আর নদী উপত্যকা কাকে বলে। দাঁড়াও, এরপর আমরা জানবো উপনদী ও শাখা নদী কাকে বলে। দেখো, এটা একটা প্রধান নদী। যখন একটা কোনো প্রধান নদীতে বাইরে থেকে এসে কিছু নদী মিলিত হয়, বাইরে থেকে এসে যখন নদী কিছু মিলিত হয়, তখন সেই সমস্ত নদীগুলোকে, অর্থাৎ এই নদীটা, এই নদীটা, এই নদীটা, এই নদীটা, এই নদীগুলোকে কি বলা হবে? এই নদীগুলোকে বলা হবে উপনদী। আর যখন একটি প্রধান নদী থেকে বাইরের দিকে বিভিন্ন নদী কি হয় না বেরিয়ে যায়, একটি প্রধান নদী থেকে যখন বাইরের দিকে অনেক নদী বেরিয়ে যাবে, তখন সেই সমস্ত নদীগুলোকে আমরা কি বলবো? সেই সমস্ত নদীগুলোকে আমরা বলবো শাখা নদী। আচ্ছা, এই যে উপনদী আর শাখা নদীর বিষয়টা সবার গুলিয়ে যায়, যে কোনটা বাইরের দিক থেকে আসছে, কোনটা মূল নদী থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, এই বিষয়গুলো গুলিয়ে যায়। তো এটা মনে রাখার একটা সিম্পল ট্রিক্স দেখো। ধরো এটা একটা গাছ, এটা একটা গাছ। তো এই গাছের, এটা যদি, এই গাছের যদি এটা যদি প্রধান গুঁড়ি হয় বা এটা যদি কাণ্ড হয়, তাহলে এই কাণ্ড থেকে বাইরের দিকে ডালপালাগুলো বেরিয়ে যায়। কোথা থেকে? কাণ্ড থেকে বাইরের দিকে এইভাবে ডালপালা বেরিয়ে যায় গাছের। তো দেখো, যদি এই কাণ্ডটাকে আমরা প্রধান নদী ভাবি, এই যে প্রধান নদীটা, এই যে প্রধান নদীটা, এই যে প্রধান নদীটা, এই প্রধান নদীটা যদি এই কাণ্ডটা ভাবি, তাহলে কাণ্ড থেকে ডালপালাগুলো যেমন বাইরের দিকে বেরোয়, ডালপালাকে আমরা ভালো ভাষায় কি বলি? ডালপালাকে আমরা ভালো ভাষায় বলি শাখা প্রশাখা। তো যখন এই যেভাবে কাণ্ড থেকে বাইরের দিকে ডালপালাগুলো বা শাখা প্রশাখাগুলো বেরোচ্ছে, তেমনি এই মূল নদী থেকে যে সমস্ত নদী বাইরের দিকে বেরোয় সেগুলোকে আমরা কি বলবো? শাখা নদী বলবো। গাছের ডালপালার মতো যেগুলো বেরোচ্ছে, শাখা শাখা প্রশাখার মতো যেগুলো বেরোচ্ছে, সেগুলোকে আমরা বলবো শাখা নদী। আর ঠিক তার উল্টোটা কি হবে? তার উল্টোটা হবে উপনদী। ওকে, তাহলে আশা করি এই বিষয়টা আর গোলাবে না যে উপনদী কি আর শাখা নদী কি। ওকে, তাহলে আমাদের নদী কি, নদীর উৎস কি, নদীর মোহনা কি, নদীর খাত কি, নদী অববাহিকা কাকে, নদী খাত কি, নদী উপত্যকা কাকে বলে, তারপর উপনদী কি আর শাখা নদী কি, এগুলো সম্পর্কে আমরা জানলাম। এরপর আমরা জানবো নদী অববাহিকা কাকে বলে। দেখো, ধরো এই একটা পাহাড়, এখান থেকে একটা নদী সৃষ্টি হলো, এবং সেই নদীটা এসে কোনো একটা বড় সমুদ্রে গিয়ে মিশলো। তাহলে এই অংশটাকে আমরা কি বলবো? যেখান থেকে নদী সৃষ্টি হলো, যেখান থেকে নদী সৃষ্টি হলো সেই অঞ্চলটাকে আমরা কি বলবো? সেই অঞ্চলটাকে আমরা বলবো নদীর উৎস। এবং যেখানে গিয়ে নদীটা শেষ হলো সেই অঞ্চলটাকে আমরা কি বলবো? নদীর মোহনা। তো
এবার দেখো এই নদীতে বিভিন্ন নদীগুলো এসে বাইরে থেকে মিশেছে, যেগুলোকে বলি আমরা কি উপনদী, আমরা শিখে ফেলেছি। এবং এই প্রধান নদী থেকে বাইরের দিকে যে সমস্ত নদীগুলো বেরিয়ে গেছে সেগুলোকে আমরা কি বলবো, সেগুলোকে আমরা বলবো শাখা নদী। এটাও আমরা বুঝে গেছি। এভাবে এগুলোকে আমরা কি বলি, শাখা নদী। তো আমরা কি শিখছি, আমরা শিখছি নদী অববাহিকা। ওকে, দেখো তো নদী অববাহিকা হচ্ছে এই যে উৎস, এই উৎস থেকে মোহনা পর্যন্ত, উৎস থেকে মোহনা পর্যন্ত এই যে প্রধান নদীটা, এই প্রধান নদীটার সাথে যে সমস্ত উপনদী ও শাখা নদীগুলো মিশেছে, এই সমস্ত উপনদী ও সমস্ত শাখা নদী নিয়ে এই প্রধান নদীটা পুরো যে অঞ্চলটার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এই যে পুরো অঞ্চলটার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, এই পুরো অঞ্চলটাকে কি বলা হবে, পুরো অঞ্চলটাকে বলা হবে নদী অববাহিকা। আবার একবার বলি, নদী অববাহিকা কি, নদী অববাহিকার সংজ্ঞাটা তোমরা এভাবে লিখবে যে উৎস থেকে মোহনা পর্যন্ত, একদম ছবি মিলিয়ে মিলিয়ে, উৎস থেকে মোহনা পর্যন্ত প্রধান নদী তার সমস্ত উপনদী ও শাখা নদী সহ যে অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চলটাকে কি বলে, সেই অঞ্চলটাকে বলে নদী অববাহিকা। ওকে, তো এবার এই নদী অববাহিকা থেকেই আরেকটু ছোট জিনিস আমরা জানবো, সেটা হলো ধারণ অববাহিকা। আচ্ছা, আগে এটা দেখো, আমরা যে ভূমিরূপ শিখেছি সেই ভূমিরূপে এটা আমাদের পর্বত। সাধারণত ভূমিরূপ ধরে নাও এতটা পর্বত, তো এই অংশটা পর্বত, এই পুরো অংশটা হচ্ছে পার্বত্য এলাকা। এরপরে কি থাকে নর্মালি, এরপরে মালভূমি অঞ্চল থাকে এবং এরপরে সমভূমি অঞ্চল থাকে। তো এটা হলো পার্বত্য অঞ্চল, এটা হলো মালভূমি অঞ্চল, আর এটা কি, এটা হলো সমভূমি অঞ্চল। ওকে, তো ধরো এখান থেকে একটা নদীর সৃষ্টি হলো এবং সেই নদীটা এসে লাস্ট এখানে একটা কোনো একটা সমুদ্রে গিয়ে মিশে গেল। ধরো নাও এখানে এসে সমুদ্র আছে, এই সমুদ্রে গিয়ে নদীটা কি হলো না, মিশে গেল। তো বিভিন্ন উপনদীগুলো কি হয় না, নর্মালি নদীর এই পার্বত্য অঞ্চলেই নদীর সাথে বাইরে থেকে অনেক নদী এসে মেশে, এগুলোকে কি বলে, আমরা এগুলোকে আমরা শিখলাম যে উপনদী বলে। তো পুরো যে অঞ্চলটা, এই পুরো অঞ্চলের মধ্যে যত উপনদী থাকবে, শাখা নদী থাকবে, সেই সব কিছু নিয়ে পুরো অঞ্চলটাকে নদীর অববাহিকা বলে। কিন্তু শুধুমাত্র পার্বত্য অঞ্চলে নদী তার উপনদীগুলোকে নিয়ে যতটুকু অঞ্চল জুড়ে আছে সেইটাকে কি বলা হবে, সেইটাকে বলা হবে ধারণ অববাহিকা। ব্যাপারটা বুঝতে পারলে, যে নদী অববাহিকা হলো উৎস থেকে মোহনা পর্যন্ত পুরো অঞ্চল, যার মধ্যে পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল সবটুকু অঞ্চল পড়ছে। এই পুরো সমস্ত কিছুর মধ্যে যত উপনদী আছে, যত শাখা নদী আছে, সেই সব কিছু নিয়ে পুরো নদীটা যতটা এলাকার মধ্যে অবস্থিত, সেটাকে বলা হচ্ছে, সেটাকে বলা হবে কি, নদী অববাহিকা। কিন্তু শুধুমাত্র পার্বত্য এলাকায় নদী তার উপনদী নিয়ে যতটুকু অঞ্চলের মধ্যে অবস্থিত সেটাকে বলা হবে কি না, ধারণ অববাহিকা। এই হচ্ছে তাহলে কি আমাদের ধারণ অববাহিকা। ওকে, আচ্ছা, আমরা একটুখানি নদী অববাহিকা তো জানলাম, আমরা একটু গঙ্গা নদীর অববাহিকাটা যদি দেখি তাহলে হয়তো বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখো, তো মোটামুটি এইভাবে আমাদের ভারতের ম্যাপটা। এবার এইখান থেকে, এরকম একটা জায়গা থেকে, উত্তরাখণ্ড থেকে গঙ্গা নদী আমাদের সৃষ্টি হয়েছে এবং শেষ হয়েছে। এবং ধরো বিভিন্ন উপনদী, বিভিন্ন শাখা নদী এইভাবে গঙ্গা নদীর সাথে আছে। ওকে,
এইভাবে বিভিন্ন উপনদী শাখা নদী গঙ্গা নদীর সাথে আছে। তাহলে আমরা নদী অববাহিকা যে শিখলাম, সেখানে কি শিখলাম? উৎস থেকে মোহনা পর্যন্ত, এটা হচ্ছে গঙ্গা নদীর উৎস। কি? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। আমরা সবাই জানি গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। তো এখান থেকে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে এবং লাস্ট গঙ্গা নদী এসে কোথায় মিশেছে? এটা হলো বঙ্গোপসাগর। এটা বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগরে এসে গঙ্গা নদী মিশেছে। তো এই যে উৎস থেকে মোহনা পর্যন্ত গঙ্গা নদীর সাথে যত উপনদী ও শাখা নদী আছে, এই সমস্ত এরিয়াটাকে নিয়ে, এই যে এই পুরো এলাকাটাকে কি বলা হবে? এটাকে বলা হবে গঙ্গা নদীর অববাহিকা। তাহলে বুঝতে পারলে গঙ্গা নদীর অববাহিকাটা ঠিক কতটা বড়। এবং এটা হলো ভারতের সব থেকে বড় নদীর অববাহিকা, যার মধ্যে বেশ কতগুলো রাজ্য দেখতে পাচ্ছ। এখানে পশ্চিমবঙ্গ, এখানে উত্তরপ্রদেশ, এখানে বিহার, ঝাড়খণ্ড, এখানে মধ্যপ্রদেশের কিছুটা অংশ, এই সমস্ত অংশগুলো নিয়ে গঙ্গা নদীর অববাহিকা অবস্থিত। ওকে, এরপর আমরা জানবো জলবিভাজিকা। দেখো, আমরা নদী অববাহিকা ব্যাপারটা কিন্তু পরিষ্কারভাবে বুঝে গেছি যে নদী অববাহিকা কি। তো এবার ধরো এটা একটা উচ্চভূমি, এটা একটা উচ্চভূমি। এবার এই উচ্চভূমির দুদিকে দুটো নদীর সৃষ্টি হয়েছে, সেটা যে কোনো ভাবে হতে পারে। এই নদীর, এই উচ্চভূমির মাথায় বরফ জমে থাকতে পারে, সেই বরফ গলে নদীর সৃষ্টি হতে পারে, অথবা এই উচ্চভূমির মাথায় বৃষ্টি হলো, সেই বৃষ্টির জল দুদিকে গড়িয়ে গেল, এদিকে গড়িয়ে গেল, এদিকে গড়িয়ে গেল, এভাবে দুদিকে চলে গেল, দুদিকে গিয়ে নদীর সৃষ্টি হতে পারে। তো ধরো এইখানে এইভাবে একটা নদীর সৃষ্টি হয়েছে এবং এই নদীতে বিভিন্ন উপনদী শাখা নদীগুলো এইভাবে আছে। এদিকেও একইভাবে আরেকটি নদীর সৃষ্টি হয়েছে এবং এই নদীতেও বিভিন্ন উপনদী শাখা নদীগুলি আছে। তো আমরা কি শিখেছি? এই উৎস থেকে মোহনা পর্যন্ত নদী, সমস্ত উপনদী শাখা নদী নিয়ে এই পুরো অঞ্চলটাকে কি বলবো? নদী অববাহিকা বলবো একটা। এদিকেও সেম ভাবে এই পুরো এলাকাটাকে কি বলবো? একটা নদী অববাহিকা বলবো। এবার দেখো, এই দুটো নদী কিন্তু কখনোই এই যে উচ্চভূমিটা, এই যে উচ্চভূমিটা, এইটাকে কিন্তু পার করে এই দুটো নদী একে অপরের সাথে মিশে যেতে পারবে না। তো দেখা যাচ্ছে যে এই উচ্চভূমিটা বা এই পার্বত্য অঞ্চলটা দুটো নদী অববাহিকাকে কি করে রেখেছে? দুটো দুটো নদী অববাহিকাকে পৃথক করে রেখেছে বা আলাদা করে রেখেছে। তাই যেই উচ্চভূমি বা যেই পার্বত্য অঞ্চল দুটো আলাদা আলাদা নদী অববাহিকাকে বা বলতে পারো নদী গোষ্ঠীকে কি করে রাখে? পৃথক করে রাখে বা আলাদা করে রাখে, সেই উচ্চভূমিটাকেই বলা হয় জলবিভাজিকা। সেই উচ্চভূমিটাকেই বলা হয় জলবিভাজিকা। আমরা যদি একটু ভারতের ক্ষেত্রে দেখি একটা জলবিভাজিকা, তাহলে এইভাবে ভারতে এইভাবে মোটামুটি বিন্ধ্য পর্বত অবস্থিত। তো এই বিন্ধ্য পর্বত কি করছে না, উত্তর ভারতের যে নদীগুলি আছে এবং দক্ষিণ ভারতের যে নদীগুলি আছে তার মাঝখানে দেখো বাউন্ডারির মতো বা বর্ডারের মতো অবস্থান করছে। বিন্ধ্য পর্বত উত্তর ভারতের এবং দক্ষিণ ভারতের নদীগুলোকে কিন্তু মিশতে দিচ্ছে না। তো বিন্ধ্য পর্বত হলো এইভাবে একটা জলবিভাজিকার কাজ করে। একইভাবে এখানে আমাদের পশ্চিমঘাট পর্বত আছে, সেই পশ্চিমঘাট পর্বত একইভাবে জলবিভাজিকার কাজ করে। ঠিক আছে, তাহলে আমরা জলবিভাজিকা বুঝলাম। এরপর আমরা জানবো নিত্যবহ নদী ও অনিত্যবহ নদী কাকে বলে। তার আগে একটা জিনিস লক্ষ্য করো, এইটা আমাদের পৃথিবী এবং তার মাঝখান দিয়ে কি আছে? নিরক্ষরেখা, যেটা 0 ডিগ্রি, এবং তার উপরে এটা হলো কর্কটক্রান্তি রেখা, এটা হলো মকরক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা কত? 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত এবং মকরক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে অবস্থিত। আর আমাদের ভারত কোথায় অবস্থিত? ভারত মোটামুটি এই অঞ্চলটা অবস্থিত। ভারতের দেখতে পাচ্ছ মাঝখান দিয়ে কর্কটক্রান্তি রেখা কিন্তু বিস্তৃত হয়েছে। তাহলে এ থেকে আমরা কি বুঝতে পারবো? এ থেকে আমরা এটা বুঝতে পারছি যে নিরক্ষরেখা, আমরা নিজ ক্লাসে কি পড়েছি যে নিরক্ষরেখার কাছে সবসময় কি হয়? উষ্ণতা খুব বেশি হয়। কেন? সূর্য এখানে লম্বভাবে কিরণ দেয়, তাই জন্য। তো এই নিরক্ষরেখার কাছে ভারতের এই দেখো দক্ষিণ অংশটা নিরক্ষরেখার কাছে অবস্থিত এবং ভারতের উত্তর দিকটা কিন্তু নিরক্ষরেখা থেকে দূরে অবস্থিত। তার মানে আমি বোঝাতে চাইছি যে ভারতের উত্তর অংশে কিন্তু টেম্পারেচারটা
বা উষ্ণতাটা কম হবে, এবং ভারতের দক্ষিণ অংশে যেহেতু নিরক্ষরেখার কাছে দক্ষিণ অংশটা অবস্থিত, তাই দক্ষিণ অংশে কি হবে, উষ্ণতা তুলনামূলক কি হবে না, বেশি হবে। তো এবার দেখো এই যে ভারত, তাহলে মোটামুটি এইখান দিয়ে আমাদের নিরক্ষরেখা বিস্তৃত। এবার এই যে তাহলে তাহলে এটা আমাদের ভারতের দক্ষিণ দিক, এটা ভারতের উত্তর দিক। তো এই দক্ষিণ দিকের যে যে নদীগুলো হবে, বা দক্ষিণ দিকে কি হবে, টেম্পারেচারটা খুব বেশি হবে, এবং উত্তর দিকের টেম্পারেচার তুলনামূলকভাবে কম হবে, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে ভারতের উত্তর দিকের যে উত্তর দিকের যে পর্বতগুলো আছে, সেই পর্বতগুলো না খুব উঁচু, পর্বতগুলো খুব উঁচু, এবং ভারতের দক্ষিণ দিকে যে পর্বতগুলি আছে সেই পর্বতগুলো তুলনামূলক কম উঁচু, অতটাও বেশি উঁচু নয়, এটা একটা ব্যাপার। তো আমরা জানতে যাচ্ছি কি, নিত্যবহ নদী ও অনিত্যবহ নদী। এবার তুমি আমাকে ভেবে বলো, যদি পর্বত খুব উঁচু হয় এবং ভারতের উত্তর দিকের আবহাওয়া আমি আগেই বললাম যে তুলনামূলক শীতল, তাহলে কি হবে, পর্বতের মাথায় বরফ জমে থাকবে কিনা, পর্বতের মাথায় এভাবে বরফ জমে থাকবে, এবং যদি পর্বতের মাথায় এভাবে বরফ জমে থাকে, তাহলে তাহলে যে এখান থেকে যে নদীর সৃষ্টি হবে সেটা এই বরফ গলা জলগুলো থেকেই সৃষ্টি হবে, এবং বরফ গলা জল থেকে যখন নদীর সৃষ্টি হবে তখন এই নদীতে দেখো সারা বছরই কিন্তু জল থাকবে, কারণ সারা বছরই পর্বতের মাথায় বরফ জমে আছে, এবং সারা বছরই সেখান থেকে জল কিন্তু গলে 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 বরফ গলে গলে জলগুলো এই নদীটার সৃষ্টি হবে, এবং এই নদীতে কিন্তু সারা বছরই জল থাকবে। কিন্তু ভারতের দক্ষিণ দিকের যে নদীগুলো, এই নদীগুলোতে কিন্তু সেইভাবে পাহাড়ের মাথায় কিন্তু বরফ জমে না। বর্ষাকালে যখন বৃষ্টি হয়, সেই বৃষ্টির জলেই কিন্তু এই নদীগুলো জল পায়, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার ভাবো, ভারতের এই মধ্য অঞ্চলে বা ভারতের এই অঞ্চলগুলোতে এখানে মালভূমি আছে, মালভূমি থেকেও তো বেশ কিছু নদীর সৃষ্টি হয়েছে, যেমন ধরো দামোদর নদীর সৃষ্টি হয়েছে মালভূমি অঞ্চল থেকে। তো এই সমস্ত, এবার মালভূমির মাথায় তো আর বরফ জমতে পারে না, তো এই সমস্ত যে নদীগুলো সেগুলো কি হয় না, বৃষ্টির জলে পুষ্ট হয়, যখন বর্ষাকালে বৃষ্টি হয় তখনই এই নদীগুলোতে জল থাকে, বাকি সময় কি থাকে, মোটামুটি এই নদীর খাতগুলো শুকনো থাকে। তোমরা দেখে থাকবে যে বিভিন্ন নদীতে চড়া পড়ে যায়, গরমকালে বলো শীতকালে বলো, এই নদীগুলোতে চড়া পড়ে যায়, নদীতে জল থাকে না, কেন, কারণ সেই নদীটা বৃষ্টির জলে পুষ্ট, সেই নদীটা কিন্তু বরফ গলা জলে পুষ্ট নয়, ঠিক আছে। তো এখানে আমাদের গঙ্গা নদী, যেটা একটা হিমালয় থেকে যেখানে সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু বরফ গলা জলে পুষ্ট নদী, কারণ কি ওখানে গঙ্গোত্রী হিমবাহ থেকে, হিমবাহ মানে কি, ওখানে একটা বরফের নদী, তাই ওখানে বরফ গলা জল থেকে সৃষ্টি হচ্ছে। তো সেই বরফ গলা জল থেকে সৃষ্টি হচ্ছে বলে এই নদীতে সারা বছর জল থাকে, তাহলে এগুলো হচ্ছে নিত্যবহ নদী। আর এই নদীগুলি ভারতের দক্ষিণ ভারতের অনেক নদী, বা যে সমস্ত নদী মালভূমি অঞ্চল থেকে সৃষ্টি হয়েছে, সেই সমস্ত নদীগুলো কি হয়, সারা বছর জল থাকে না, এগুলোকে বলে অনিত্যবহ নদী। তাহলে যদি আমি এক কথায় বলি নিত্যবহ নদী আর অনিত্যবহ নদী কি, নিত্যবহ নদী হলো যে নদীতে সারা বছর জল থাকে, অর্থাৎ যে নদী বরফ গলা জলে পুষ্ট নদী, সেগুলোকে বলে নিত্যবহ নদী। এবং অনিত্যবহ নদী কি, যে নদীতে সারা বছর জল থাকে না, অর্থাৎ যেগুলো বৃষ্টির জলে পুষ্ট নদী, সেগুলোকে বলা হয় অনিত্যবহ নদী। আচ্ছা, তাহলে আমরা নিত্যবহ নদী অনিত্যবহ নদী বুঝলাম। এরপর আমরা জানবো নদী বর্তন কাকে বলে। দেখো, নদী বর্তন আর কিছুই নয়, তোমরা সবাই দেখে থাকবে যে গরমকালে নদীতে চড়া পড়ে যায়, গরমকালে কি হয়, নদীতে চড়া পড়ে যায়, বা শীতকালে নদীতে চড়া পড়ে যায়, কিন্তু বর্ষাকালে কি হয়, নদী একদম জলে ভর্তি হয়ে ফুলে ফেপে ওঠে। তো ধরো এটা হচ্ছে এটা যদি নদীর খাত হয়, তাহলে বর্ষাকালে কি হয়, নদীর জল একদম এরকম কানায় কানায় পূর্ণ থাকে, এরকম, দাঁড়াও একটা আলাদা কালার ইউজ করি। তো এইভাবে একদম কানায় কানায় জল পূর্ণ থাকে বর্ষাকালে। কিন্তু এটাই যদি আমরা গরমকালে দেখতে পাবো, হয়তো নদীর জল একদম এই নিচের দিকে, একদম এরকম অংশে, নিচের অংশে অবস্থিত। কারণ কি, গরমকালে নদীতে সেরকম ভাবে জল থাকে না, নানান কারণে জল শুকিয়ে যায়। তো এই যে ঋতু অনুযায়ী জলের স্তরের ওঠা নামা, অর্থাৎ বর্ষাকালে জল কত উঁচুতে ছিল নদীর মধ্যে, এবং গরমকালে জল কত নিচে নেমে যাচ্ছে। তো এই যে ঋতু অনুযায়ী জলের ওঠা নামার ব্যাপারটা, এই ব্যাপারটাকেই বলা হয় নদী বর্তন। ওকে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় নদী বর্তন। ওকে, আচ্ছা। এরপর
আর সেরকম কিছু এখান থেকে জানার নেই। ঠিক আছে, তো আজকে আমরা জানলাম যে নদী সম্পর্কিত বিভিন্ন পরিভাষা। এর পরের ক্লাসে আমরা জানবো নদী কিভাবে কাজ করে, নদী কিভাবে ক্ষয় কাজ করে, নদী কিভাবে বহন কাজ করে এবং নদী কিভাবে সঞ্চয় কাজ করে, এবং তার ফলে নদী কিভাবে বিভিন্ন রকমের ভূমিরূপগুলো সৃষ্টি করে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।